ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनस्य चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका साम्यतिने नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरपता दामोदाय नगरग्रामताय नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत साम्यतिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशताय विवेकचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। শ্যাম সাবনের মধ্যে যে পড়ুন। তো বই নেই তো এখনো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সোমবারে বই পেয়ে যাবেন। তবু আমি পড়বো। পড়ুন শ্রীরামত। হরে কৃষ্ণ, বাবু প্রণাম। অ্যাপার্টমেন্টটি রং করতে মিস্টার গার্ডিনার 1 সপ্তাহ সময় নিলেন। ইতিমধ্যে মাইক, বিদ্যুৎ এবং জল সরবরাহের বন্দোবস্ত করে একটি টেলিফোনের ব্যবস্থা করে। সে সে এবং কার্ল উভয়ে মিলে তাদের বন্ধুদের কাছ থেকে চাঁদা তুলে প্রথম মাসের ভাড়াটি জোগাড় করে। যখন সবকিছু প্রস্তুত হলো, মাইক তখন কার্লের বাড়িতে প্রভুপাদকে ফোন করে জানালো এতদিনে স্বামীজিকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার সময় এলো। যে কয়েকজন বন্ধু আশেপাশে ছিল তারা স্বামীজির সঙ্গে বাউড়ির সেই ছাদের ঘরটিতে গেল। তারা হয়তো তার অনুগত শিষ্য হতে প্রস্তুত ছিল না, কিন্তু প্রথম মাসের ভাড়া বাবদ কিছু আর্থিক সাহায্য করা এবং তার নতুন আস্তানাটির সাজিয়ে গুছিয়ে ঠিক করার জন্য স্বেচ্ছাকৃতভাবে কয়েক ঘন্টার কাজ করতে তারা উৎসাহের সঙ্গে এগিয়ে এলো। সেই ছাদের ঘরে স্বামীজির সমস্ত জিনিসপত্রগুলি তারা জড়ো করলো। তারপর তারা সেই সমস্ত জিনিসপত্রগুলি নিয়ে পায়ে হেঁটে বাউড়ি থেকে যাত্রা করলো। তাদের দেখে মনে হচ্ছিল যে তারা যেন দল বেঁধে আফ্রিকার জঙ্গলে শিকার করতে যাচ্ছে। এইভাবে প্রভুপাদের সমস্ত জিনিসপত্র বহন করে কয়েক যুবকের একটি দল রাস্তা দিয়ে এগিয়ে চলল। মাইক ভারী টেপ রেকর্ডটির বহন করছিল। এমন এমনকি স্বামীজি নিজেও দু হাতে দুটি সুটকেস নিয়ে যাচ্ছিলেন। তারা এত তাড়াহুড়োর মধ্যে সবকিছু শেষ করলো যে অনেকখানি পথ এগিয়ে যাওয়ার পর মাইকের হাত যখন ব্যথা করতে শুরু করলো, তখন তার খেয়াল হলো একটি গাড়ি নিলাম না কেন। সেটি ছিল জুন মাসের শেষ এবং বাউড়ির জঙ্গলে গ্রীষ্মের সূর্য তখন প্রচন্ড তাপ বর্ষণ করছে। কিছুটা পথ হাঁটার পর দাঁড়াতে দাঁড়াতে সেই অদ্ভুত দলটি ধীরে ধীরে অগ্রসর হতে লাগলো। প্রভুপাদ অতি কষ্টে তার সুটকেসগুলি সামলাতে লাগলেন এবং গ্র্যান্ড ব্রুম ও স্প্রিং স্ট্রিটের রেস্টুরেন্ট, সাপ্লাইয়ের দোকান আর বাতিল আর বাতির দোকানগুলি অতিক্রম করতে করতে মনে হচ্ছিল সেই পথ যেন আর শেষ হবে না। মাঝে মাঝে একটু থেমে সুটকেসগুলি নামিয়ে রেখে তিনি একটু বিশ্রাম নিচ্ছিলেন।
অবশেষে তিনি বাউরি থেকে সত্যি বিদায় নিলেন। সে সেভেন্টি সেকেন্ড স্ট্রিট এর তার সেই ইলেকট্রিশিয়ান বন্ধুটি হয়তো সেই কথা শুনে আশ্বস্ত হবেন, যদিও সে হয়তো সেকেন্ড এভিনিউতে তার থাকাটাও ঠিক অনুমোদন করতো না। অন্ততপক্ষে অত্যন্ত জঘন্য একটা এলাকায় বসবাসের সমাপ্তি হলো। সালভেশন আর্মির আশ্রম গৃহের বাইরে দাঁড়িয়ে থাকা গৃহিণীর মানুষগুলিকে অতিক্রম করে উন্মুক্ত দ্বার, মদের দোকানগুলি পেরিয়ে রাস্তার মোড়ের ট্রাফিক আলোর ইশারায় সম্পূর্ণ অপরিচিত দোকানের পাশে দাঁড়াতে দাঁড়াতে এবং যে সমস্ত বন্ধুরা তার সঙ্গে সংগ্রাম করছিল তাদের এগিয়ে যাওয়া দেখতে দেখতে তিনি এগিয়ে চললেন। ওকে বাউরির ওকে শিল্পী ওকে ওকে। এখানে দেখুন একটা জিনিস আমাদের শিক্ষণীয় বিষয়। প্রভুপাদ নিজেই সুটকেস বইয়ে নিয়ে যাচ্ছেন, 70 বছরের বৃদ্ধ বয়সের লোক কিভাবে যে কষ্ট করে এই ব্যাগগুলো নিয়ে যাচ্ছে ভাবা যায়? এটা যদি আমরা চিন্তা করি তাহলে কিরকম কষ্ট করেছে প্রভুপাদ ভাবেন একটা। ওকে, টিঙ্কুবাবু বলুন। হরে কৃষ্ণ প্রণাম। বাউরির শিল্পী এবং সঙ্গীতজ্ঞরা তাকে অত্যন্ত উন্নত স্তরের ব্যক্তি বলে মনে করত। তারা উপলব্ধি করতে পারত যে তিনি দিব্য চেতনার দ্বারা পরিচালিত হচ্ছেন। সেই জন্য তার নিজস্ব একটি জায়গা গড়ে তোলার কাজে তাকে সাহায্য করতে তারা খুবই আগ্রহী ছিল, যাতে তিনি তার মূল্যবান পারমার্থিক তত্ত্বজ্ঞান সকলের কাছে প্রচার করতে পারেন। তিনি তাদেরই সাহায্যের উপর নির্ভর করতেন, কিন্তু তারা জানতো যে তিনি ছিলেন অনেক উচ্চ স্তরের মানুষ। তিনি নিজেই নিজের রক্ষক ছিলেন, অথবা তিনি নিজেই যা বলতেন ভগবানই তাকে রক্ষা করতেন। স্বামীজি এবং তার নবীন বন্ধুরা পাউডি এবং হিউস্টন স্ট্রিটের মোড়ে এসে পৌঁছলেন। সেখান থেকে ডান দিকে ফিরে তারা পূর্ব দিকে অগ্রসর হলেন। অপলক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে চলতে চলতে মাত্র 1 ব্লক হেঁটে গেলে তিনি তার নতুন আস্তানায় পৌঁছবেন। আইএনবি পাতাল রেলপথের প্রবেশপথটি অতিক্রম করার পর সেই দোকান ঘরটি তিনি দেখতে পেলেন ম্যাচলেস গিফটস সাইনবোর্ডটি। সুটকেসের হাতলটি মুঠো করে ধরে তিনি এগিয়ে গেলেন। সেকেন্ড এভিনিউ এবং হিউস্টন স্ট্রিটের মোড়ে দ্রুত গতিতে ধাবমান যানবাহনের থামার এক একটু ফাঁকে জোরে জোরে, একটু জোরে, সাউন্ডটা কম হচ্ছে। ঠিক আছে, এখন তো শুনুন তো। ধাবমান যানবাহনের থামার এক ফাঁকে ক্ষিপ্রপদে তিনি রাস্তা পার হলেন। দেখতে পেলেন সবুজ গাছের সারি উঠোনের দেওয়ালের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এবং দেখে মনে হচ্ছে যেন তারা নতুন আবাসের সামনে এবং পিছনের বাড়িগুলির মধ্যবর্তী জায়গায় অত্যাধিক বেড়ে ওঠা কতগুলি আগাছা জন্মেছে। রাস্তার ওপরের ঘরটি হবে তার সভাকক্ষ, আর পিছনের অ্যাপার্টমেন্টটি হবে তার বসবাসের এবং অনুবাদ করা প্রভৃতি কাজের জায়গা। সেই দোকান ঘরের বাড়িটির উত্তর দিকে একটি 9 তলা বিশিষ্ট বিরাট গুদাম ঘর। যে বাড়িটিতে দোকান ঘরটি ছিল সেটি 6 তলা, এবং সেই বড় বাড়িটির পাশে সেটিকে একটি ছোট্ট শিশুর মতো দেখাচ্ছিল। প্রভুপাদের নতুন মন্দিরের দক্ষিণ দিকে একটি সিমেন্টের দেওয়াল, এবং তার পাশে কোনো ঘরবাড়ি ছিল না। সেখানে ছিল ফার্স্ট স্ট্রিট পর্যন্ত প্রসারিত এবং প্রশস্ত কর্মব্যস্ত মোবিল অয়েলের পেট্রোল পাম্প। প্রভুপাদ যখন সেই দোকান ঘরটির সামনে এলেন, তিনি দেখলেন সেই সংকীর্ণ দরজার পথটি অলঙ্কৃত করে ছোট্ট লণ্ঠন ঝুলছে। এখানে
যে তার অবস্থা কেমন হবে তার কোনো নিশ্চয়তা ছিল না, কিন্তু ইতিমধ্যে অনেক আশাপ্রদ শুভ লক্ষণ দেখা গেছে। এই সমস্ত নবীন আমেরিকানরা মাঝে মাঝে যদিও উন্মাদের মতো আচরণ করে, তবুও শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন যজ্ঞে তারা প্রকৃতই অংশগ্রহণ করতে পারবে। হয়তো এই নতুন আস্তানাটিতেই তার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠা হবে। হরে কৃষ্ণ বাবু। অনেক ধন্যবাদ। একক সংগ্রাম প্রভুপাদের, বুঝলেন কিছু? প্রভুপাদ এককভাবে কিভাবে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজে কত কষ্ট করে ছিলেন ওই হিপেদের উপর দিয়ে যাওয়া, যাক দুই একটা মোটামুটি শুভাকাঙ্ক্ষী হয়েছে বলে তারা এই ঘরটা দেখেছে। অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় আমাদের। এবার গর্ত পেয়েছে, এবার বীজ বপন কর, বীজ বপনের পালা। ওকে, ইন্দিরা জানাকে মাঝে পড়ুন। হরে কৃষ্ণ প্রণাম। দ্বিতীয় অধ্যায়, বীজ বপন। শ্রীল প্রভুপাদের নতুন আবাসস্থলটি বাওড়ির মতো অতটা খারাপ নয়। সেই দোকান ঘরের ঠিক সামনেই ওয়েটনাজার ব্রাদার অ্যান্ড পেপার মেমোরিয়ালস নামক দোকান। তারা কবরের স্মৃতিসৌধ তৈরি করে। দোকানের জানলায় নানান ছাঁচের স্মৃতিসৌধ দেখা যায়। তার ঠিক পাশেই সামস লান্সেনট নামক একটি ভোজনালয়। তারপরে একটি পুরনো 4 তলা বাড়ি, তাতে একটি ফলকে লেখা রয়েছে AIR। তারপরে বেন জে হরোভিটস মনুমেন্ট নামক আর একটি কবরখানার স্মৃতিসৌধের দোকান, এবং তারপর রাস্তার মোড়ে কি এই যে দোকান, তারপরে হচ্ছে কবরখানা, স্মৃতিসৌধ, এগুলির কথাই বলা হচ্ছে এস্কুয়ার জেট ফুনারেল হোম নামক একটা ফুনারেল হোম নামক সম্পাদনের একটি প্রতিষ্ঠান। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের মানে প্রতিষ্ঠান। আমাদের বাংলা ভাষায় বলে যেখানে মরা পুড়ে, মানে যে কার্যক্রমগুলি হয় খ্রিস্টানদের, ওই জায়গাতে। তো পরের ব্লকেও কি আছে, 43 নং বাড়িতে একটি জীর্ণ ক্যানভাসের চাদুয়াও রাস্তার উপর ঝুঁকে পড়েছে। তাতে লেখা রয়েছে কি, প্রভেনজানো লাঞ্জা প্রভঞ্জন ফুনারেল হোম। এটি আরেকটি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন প্রতিষ্ঠান। তার মানে প্রভুপাদ যে কোন জায়গায় পড়েছে ভাবো। তারপর কসমস পার্সেল নামক এক বাণিজ্যিক প্রতিষ্ঠান, এবং তার একটু দূরে জনপ্রিয় নাট্যশালা ভিলেজ ইস্ট থিয়েটার। করুন তারপর থেকে। তার পরের ব্লকে ছিল একটি গির্জা, তার গম্বুজের উপর ছিল একটি সোনালী রঙের ক্রস। 26 নং সেকেন্ড অ্যাভিনিউর বাড়িটি ছিল 6 তলা এবং সেই অঞ্চলের অন্যান্য বাড়িগুলির মতোই প্রাচীন। সেই বাড়ির 1 তলায় ঠিক রাস্তার উপর একটি দোকান ঘরে প্রভুপাদ আমেরিকার প্রথম শ্রী শ্রী রাধা কৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করলেন। সেকেন্ড অ্যাভিনিউ হচ্ছে ইস্ট ম্যানহাটনে যাওয়ার প্রধান রাস্তা, এবং হিউস্টন এবং সেকেন্ড অ্যাভিনিউর মোড়ে ট্রাফিক আলোয় অসংখ্য ডেলিভারি ট্রাক, ট্যাক্সি এবং প্রাইভেট গাড়ি প্রভুপাদের দরজার সামনে ভিড় করত।
খুব ভোরবেলা থেকে রাত পর্যন্ত অসংখ্য গাড়ি সেই পথ দিয়ে দ্রুত গতিতে ছুটে যেত এবং সেই সঙ্গে ছিল ব্রেকের শব্দ, ট্রাফিক জ্যাম, অস্থির হর্নের শব্দ, গিয়ারের ঘড়ঘড় আওয়াজ এবং ট্রাফিকের আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া গাড়ি পুনরায় চলতে শুরু করার শব্দ। সেই রাস্তায় গাড়ির যাতায়াতের প্রচন্ড ভিড় লেগেই থাকতো। 26 নং সেকেন্ড অ্যাভিনিউতে দুটি দোকানঘর ছিল। উত্তর দিকে দোকানটি ছিল অটোমেটিক কয়েন লন্ড্রি আর দক্ষিণের দোকানটি ছিল একটি উপহার সামগ্রীর দোকান, কিন্তু এখন সেটি বন্ধ হয়ে গেছে। দুটি দোকানেরই প্রবেশ পথ ছিল সংকীর্ণ, রং চটে ম্যাচলেস গিফটস লেখা সাইনবোর্ডটির নিচেই ছিল একটি বড় কাচের জানালা। দৈর্ঘ্য এবং প্রস্থে ছিল প্রায় 6 ফুট। কয়েক সপ্তাহ আগেও সেখানে সাজানো দেশলাইয়ের বাক্স দেখা যেত। 30 এবং 40 দশকের সমস্ত চিত্র তারকাদের ছবি থাকতো। এখন সেই দোকানে কেবল ম্যাচলেস গিফট সাইনটিই রয়েছে। দোকানের শোকেসের নিচে ফুটপাত বরাবর এক জোড়া লোহার দরজা, মাটির নিচের ঘর এবং বয়লার ঘরে যাওয়ার জন্য পথের সিঁড়িগুলি আড়াল রেখেছে। দুটি দোকানের মাঝখানে রয়েছে 26 নং সেকেন্ড অ্যাভিনিউতে যাওয়ার প্রধান প্রবেশপথ। দোকানের বাঁ কোণে সদর দরজাটি হচ্ছে। ওকে, তো বাংলা ভাষায় বলতে গেলে শ্মশানের পাশেই ছিলেন। যেখানে মানুষ মরে গেলে তাদের কি আমাদের বাংলা ভাষা বলে মন্দির মতো তৈরি করে রাখে, স্মৃতিসৌধ বানিয়ে রাখে না, ওরকম জায়গার মধ্যে প্রপাত ছিলেন। আমরা যদি পথে এরকম শ্মশানের বাড়ি থাকতে হবে, কেউ নেই আশেপাশে, কি করতে? থাক প্রচার বাবা, এখান থেকে যাই। প্রপাত কিরকম বৃদ্ধ বয়সে এমন সাহস তিনি দেখিয়েছেন, এখান থেকে তো অনেক কিছু শিকার করতে। কিরকম ঘরগুলি পুরনো, মানে থাকার মতো বসবাসযোগ্য নয়, তারপরেও প্রপাত ওখানে থাকছে। ভাবতে পারেন কিরকম পরিস্থিতির মধ্যে ছিলেন। ওকে, দীপ্তি মাতাজি বলুন। প্রণাম। দোকানের বা কোণে সদর দরজাটি হচ্ছে কালো কাঠের ফ্রেমে আঁটা একটি কাচের দরজা। দরজা খুললেই সামনে লম্বা দোকানঘর, সেটি সম্পূর্ণ খালি। দরজার ডান দিকে জানালার নিচে একটি প্ল্যাটফর্ম এবং সেটি বসবার আসনের মতো উঁচু। ঘরের শেষ প্রান্তে দুটি ঘষা কাচের জানালা, তাতে লোহার শিক লাগানো রয়েছে। সেই জানালাগুলি খুললে পেছনের উঠোন দেখতে পাওয়া যায়। বাঁ পাশে জানালাটির পাশে একটি ছোট ডোবা, তার পাশে একটি ছোট বাথরুম। দোকানের বা পাশের দেয়ালে একটি দরজা, সেটি দিয়ে উঠোনে যাতায়াত করা যায়। উঠোনটা জ্যামিতিক সাজে কংক্রিটে বাঁধানো এবং তার চারপাশে একটি ছোট বাগানে কতগুলি ছোট বড় গাছ। সেখানে একটি পিকনিক টেবিল, পাখিদের জল খাওয়ার জন্য একটি টব আর একটি লগির উপরে পায়রাদের বসবার জায়গা। আর সে উঠোনের মাঝখানে দুটি ছোট ছোট মৌসুমী ফুলের বাগান। উঠোনের উত্তর দিকে দক্ষিণ দিক জুড়ে উঁচু দেয়াল আর সামনে এবং পেছনে বসত বাড়ি হবে মনে হয়। উপরে তাকালে চোখে পড়ে এক ফালি আকাশ। 26 নং সেকেন্ড অ্যাভিনিউর উঠানের পেছনে বাড়ি 3 তলার ছিল বহুবাদের আবাসস্থল, তার থাকার, কাজ করার এবং ভগবানের পূজা করার স্থান।
আর বাউরির বন্ধুদের সহায়তা তিনি তার এই নতুন আবাসস্থলটি পরিষ্কার করে বসবাস করতে শুরু করলেন। পেছনের দিকে ঘরে তার অফিস, তার দেয়ালের গায়ে একটি কুশন পাতা এবং তার সামনে তার ডাস্ক, যেটি তিনি তার ডেস্ক হিসাবে ব্যবহার করতেন। তার উপরে টাইপরাইটার, দুধারে কাগজপত্র ও বই। এটি হচ্ছে তার কাজ করার স্থান। শ্রীমৎ ভাগবতের পাণ্ডুলিপিগুলি তিনি একটি গেরুয়া কাপড়ে মুড়ে রাখতেন। তার বসার আসনে ঠিক উপরেই দেয়ালে টাঙানো ছিল শ্রীকৃষ্ণের ছবি সমন্বিত একটি ক্যালেন্ডার। পূর্ব দিকের দেয়ালে দুটি জানালা, তা দিয়ে সকালবেলা রোদ এসে পড়তো মাঝখানে। তার পাশে ঘরটিতে কোনো আসবাবপত্রই ছিল না, কেবল একটি কফি টেবিলের উপর তিনি শ্রী শ্রী রাধা গোবিন্দের আসন প্রতিষ্ঠা করেছিলেন। পার্শ্বস্ব শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি ছবি ফ্রেমে বাঁধানো ছিল। ঘরের দেয়ালে ছিল শেষশায়ী বিষ্ণুর ছবি সমন্বিত একটি ক্যালেন্ডার। বাউরির ঘরে যেমন করেছিলেন, তেমনি এখানেও তিনি কাপড় শুকোবার জন্য একটি দড়ি টাঙিয়ে রেখেছিলেন। দুটি ঘরই নতুন করে রং করা হয়েছিল এবং শক্ত কাঠের মেঝে খুব ভালো করে পালিশ করা ছিল। আর ছিল একটি পরিচ্ছন্ন বাথরুম এবং একটি সরু লম্বা সাজানো রান্নাঘর। প্রপাত মাঝে মাঝে রান্নাঘরে জানালার পাশে দাঁড়িয়ে উঠোন পেরিয়ে কর্মমুখর রাস্তার দিকে তাকিয়ে থাকতেন। এটি হচ্ছে তার নতুন আবাস, কিন্তু কিভাবে যে তিনি আগামী মাসের ভাড়া দেবেন তা তিনি জানতেন না। তারপর প্রপাত আসার কয়েক বছর মাত্র আগে এক নতুন ধরনের বস্তিবাসীরা লোয়ার ইস্ট সাইডে এসে বসতি স্থাপন শুরু করে। যদিও তাদের এই বসতি স্থাপন করার কারণ সম্বন্ধে অনেক সামাজিক এবং সাংস্কৃতিক গবেষণা হয়েছে, তবু শেষ পর্যন্ত তাদের এখানে এসে হঠাৎ বসতি স্থাপন করার আসল কারণটি অজ্ঞাতই থেকে গেছে। একদল বিচরণশীল পক্ষীর মতো তারা এসে কিছুদিনের জন্য এখানে বসতি স্থাপন করে, হঠাৎ আবার কোথায় মিলিয়ে যায়। বাউরিতে প্রভুপাদের পরিচিতি হিপি দলের মতো এই নবাগতদের মধ্যে অনেকেই ছিল অল্প বয়স্ক, চিত্রকর, সঙ্গীত শিল্পী, কবি এবং সাহিত্যিক। তারপর আসে মধ্যবিত্ত পরিবারের বিদ্রোহী ছেলে মেয়েদের দল। সস্তা ভাড়া আর ভবঘুরে স্বাধীনতার হাতছানিতে এই অল্প বয়স্ক মধ্যবিত্তের দল এখানে এসে বসতি স্থাপন করে। এরাই সমস্ত দেশ জুড়ে এক যুব আন্দোলনের সূচনা করেছিল এবং অচিরেই সমস্ত জগতের কাছে হিপি নামে পরিচিত হয়েছিল। তারা লোয়ার ইস্ট সাইডের বস্তি অঞ্চলে বসতি স্থাপন করে আমেরিকার ঐশ্বর্যময় জড় স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন ধারার প্রতিবাদ করলো। স্বাভাবিকভাবে অনুপ্রাণিত হয়ে গৃহত্যাগী পলাতক কিশোর কিশোরীরা বয়সে কিছুটা প্রবীণ হিপিদের সঙ্গে যোগ দিল এবং তাদের অনুসরণ করে এলো পুলিশ, সমাজ সেবক, যুব আবাস ও মাদক নিবারণী সংস্থা। সেন্ট মার্কস প্লেসে হিপি কেন্দ্রিক দোকান গড়ে উঠতে শুরু করলো। সেখানে পোস্টারের দোকান, রেকর্ডের দোকান, আর্ট গ্যালারি, বইয়ের দোকান এবং সিগারেটের কাগজ, হিপি পোশাক থেকে শুরু করে মোহময় আলোক সরঞ্জাম পর্যন্ত সবকিছু পাওয়া যেত। তাদের পূর্বপুরুষেরা যেন এসে বসতি স্থাপন করেছিল, তেমনি মনোভাব নিয়ে হিপিরা দৃঢ় বিশ্বাসের সঙ্গে লোয়ার ইস্ট সাইডে বসতি গড়ে তুলল। আগের যুগের বহিরাগত ইউরোপীয় অধিবাসীদের কাছে যেমন নিউ ইয়র্ক বন্দর ছিল ঐশ্বর্য এবং সমৃদ্ধির প্রবেশদ্বার, এবং তারা যেমন আমেরিকার পৌঁছে ম্যানহাটনের গগনচুম্বী বাড়ি ও স্ট্যাচু অব লিবার্টির দিকে তাকিয়ে থাকতো, আজ 1966 সালে আমেরিকার যুব সম্প্রদায়ও এমনই তাদের এক নতুন স্বপ্ন নিয়ে নিউ ইয়র্ক শহরে ভিড় করতে শুরু করলো। তাদের নতুন আশার স্বপ্নরাজ্য লোয়ার ইস্ট সাইডের বস্তিতে এটি একটি অস্বস্তিকর সহাবস্থান। একদিকে হিপির দল এবং অন্যদিকে প্রত্যয়িকান, পুলিশ, ইউক্রেনিয়ান এবং অন্য সমস্ত বিদেশ থেকে আগত ঔপনিবেশিকের দল। সেই সমস্ত কায়েমি অধিবাসীরা ছিলেন নবাগতদের প্রতি বিরুদ্ধ ভাবাপন্ন। তারা বুঝতে পারতো না সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ ঐশ্বর্যময় জীবন ছেড়ে কেন তারা এই বস্তিতে উঠে এসেছে। প্রকৃতপক্ষে অধিকাংশ নবাগত যুবক যুবতীরা ঔপনিবেশিক পরিবার থেকে এসেছে। তারা কয়েক পুরুষ ধরে কঠোর সংগ্রাম করে মধ্যবিত্ত আমেরিকান রূপে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। লোয়ার ইস্ট সাইডে অল্প বয়সী ছেলে মেয়েদের বসতিও পুর্তরিকান
পুলিশ বা উক্রেনিয়ানের মতোই বাস্তব, যদিও তাদের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। ওকে হিপিরা ওকে তাদের পিতা ওকে হরে কৃষ্ণ প্রণাম। দেখতেই পেলেন প্রভুপাদ কিরকম জায়গায় ছিলেন, তার আশেপাশে কিরকম পরিস্থিতি ছিল, কিরকম পরিবেশের মধ্যে দিয়ে প্রভুপাদ প্রচার করেছে। সে তুলনায় আমরা তো রাজার মতো প্রচার করছি বলতে গেলে। রেডি, সব যাচ্ছি, সব রেডি আছে, গিয়ে ক্লাস দিলাম, চলে আসলাম, কোনো চিন্তা নেই। হ্যাঁ, প্রভুপাদের দশা যদি হয় আমাদের, থাক প্রচার করবো, এখানে দরকার নেই। আগের দিন আমরা পড়লাম হিপ্পিরা প্রভুপাতকে কিরকম জ্বালাতো, তাও প্রভুপাত ওখান থেকে এদের উপরে একটু ভরসা করতেন, তাই নাকি? কত কষ্ট করে যেতেন, সামনে সবাই শুয়ে পড়তো, তাদের ডিঙিয়ে যেতে হতো প্রভুপাতকে। এখন যে এমন একটা জায়গা আছে শ্মশানের পাশে, তাও তাও আবার ওখানে খালি জায়গার মধ্যে বস্তিবাসীদের মধ্যে এসে সবাই ওখানে বরবাদ থাকার জন্য, কিরকম একটা পরিস্থিতির মধ্যে ছিল প্রভু। এত কিছুর মধ্যেও নিজেকে যে কিভাবে মানিয়ে নিয়েছে, এটাই হচ্ছে বড় শিক্ষা আমাদের। এত কষ্ট, এত কিছুর মধ্যে যে মানিয়ে নেওয়া, এটাই হচ্ছে আমাদের প্রচারের সবথেকে গুরুত্বপূর্ণ একটা। আমরা মানিয়ে নিতে পারি না, যে মানিয়ে নেওয়া, এটাই হচ্ছে প্রচার। যেরকম পরিস্থিতি কঠিন হোক না কেন, মানিয়ে নিয়ে আমাদের চলতে হবে, তাহলে আমরা এগোতে পারবো। ওকে, অনেক ধন্যবাদ। তাহলে আমরা এখানে শেষ করি, বৈশ্ব প্রণাম করে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেন্দা কি জয়, তাই গৌতম। এবার ইন্টারেস্টিং পর্ব আসছে, বীজ বপন। খুব সুন্দর পর্ব এটাও। হরে কৃষ্ণ।